এইটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম পর্ব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জিয়াউল হক, ইনস্ট্রাক্টর ননটেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে সে অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা বা জার্নাল। এখন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো জাবেদার সংজ্ঞা, ডিফাইন জার্নাল। জাবেদা বা জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার শব্দ হতে এসেছে। এখানে যার অর্থ দিবস বা দিন, আর জার্নাল শব্দের অর্থ হলো জাবেদা বা দৈনিক বহি। সুতরাং কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র দাতা গ্রহীতায় ভাগ করে বুককিপিংয়ের নিয়ম অনুসারে প্রাথমিকভাবে যে হিসেবের খাতায় লেখা হয় তাকেই জাবেদা বলে। এ সম্পর্কে কয়েকজন বিশেষজ্ঞের মতামত এখানে উল্লেখ করা হলো। অধ্যাপক ওয়েকসন অ্যান্ড কক্স বলেন, দি জার্নাল ইজ এ বুকস অফ অরিজিনাল এন্ট্রি ইন হুইচ ট্রানজ্যাকশন আর রেকর্ডেড ইন ক্রনোলজিক্যাল অর্ডার। জাবেদা হলো হিসাবের প্রাথমিক বহি, যেখানে লেনদেন সমূহকে ক্রমানুসারে সংরক্ষণ করা হয়। অধ্যাপক চেম্বার বলেন, জার্নাল ইজ এ বুকস কন্টিনিউইং এ রেকর্ড অফ ইচ ডেজ ট্রানজ্যাকশন। অর্থাৎ জাবেদা হলো এমন একটি বহি যেখানে দৈনিক সংগঠিত লেনদেনগুলি সংরক্ষণ করা হয়। অধ্যাপক ব্রুক পালমার আর্চার বলেন, হিসাবের যে খাতায় প্রতিটি লেনদেন ব্যাখ্যা ও বিশ্লেষণ দেওয়া হয় তাকেই জাবেদা বলে। তাই আমরা বলতে পারি, কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র বুককিপিংয়ের নিয়ম অনুসারে, ইচ্ছা অনুযায়ী করলে হবে না, বুককিপিংয়ের নিয়ম অনুসারে দাতা গ্রহীতায় ভাগ করে প্রাথমিকভাবে যে হিসাবের খাতায় লেখা হয় তাকেই জাবেদা বলে। এখন দেখা যাক জাবেদার কি কি কাজ করে থাকে, জাবেদার কার্যাবলী। প্রাথমিকভাবে জাবেদার 1 নম্বর যে কাজটি করে থাকে সেটি হলো ডেবিট ক্রেডিট নির্ণয় এবং বিশ্লেষণ। কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে দাতা গ্রহীতায় অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট ভাবে ভাগ করা হয় এবং সেটিকে হিসেবের খাতায় লিপিবদ্ধ করে নিচে একটি ব্যাখ্যা দেওয়া হয়। জাবেদাকে তারিখের ক্রমানুসারে সাজানো হয়। একটি মাসে যখন হিসাব সংগঠিত হয় তখন ক্রমানুসারেই সংগঠিত হয়। কোনোটি 1 তারিখ, কোনোটি 2 তারিখ, কোনোটি 3 তারিখ, কোনোটি 5 তারিখ, কোনোটি 7 তারিখ, এভাবে ক্রমানুসারে সংগঠিত হয়। জাবেদা সংগঠিত হওয়া মাত্র তারিখের ক্রমানুসারে সাজিয়ে লেখা হয়। এটি জাবেদার একটি কাজ। প্রকৃতি অনুসারে লেনদেন লিখন। যে প্রকৃতির লেনদেন সেই প্রকৃতি অনুসারে দাতা গ্রহীতায় ভাগ করে সেটিকে হিসাবে লিপিবদ্ধ করা হয়। 4 নম্বর হলো লেনদেনের হিসাব খাত নির্ধারণ। একটি লেনদেন সংগঠিত হওয়া মাত্র উক্ত লেনদেনটি কোন খাতে লিপিবদ্ধ করা হবে তা সঠিকভাবে জাবেদার মাধ্যমেই নিরূপণ করা হয়।
সঠিকভাবে নিরূপণ করার পরে জাবেদার নিচে একটি ব্যাখ্যা দেওয়া হয় যে কিভাবে এই লেনদেনটি সম্পন্ন হয়েছে। শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হলো যে লেনদেন সংগঠিত হওয়া মাত্র এই লেনদেনের শ্রেণীবিন্যাস করা হয়। শ্রেণীবিন্যাস করে সেটিকে হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয়। তারপর দৈনিক হিসাব সংরক্ষণ। লেনদেন হওয়া মাত্র প্রতিটি লেনদেনকে দৈনিক হিসাবের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় এবং যে লেনদেনগুলো হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় সেগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। সিলেবাসের 5.4 যে বিষয়টি অন্তর্ভুক্ত আছে, ইন্টারপ্রেট দ্য ফর্ম অফ জার্নাল, জার্নালের গঠন প্রণালী। জার্নালের গঠন প্রণালীতে 5টি ভাগে ভাগ করা হয়। প্রথমত তারিখ, দ্বিতীয়ত বিবরণ, তৃতীয়ত পরিমাণে এখানে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থত ডেবিট এবং পঞ্চমত ক্রেডিট। তারিখ। জাবেদা প্রস্তুতের সময় প্রথমে প্রত্যেকটি লেনদেনকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। দ্বিতীয়ত বিবরণ। যে কারণে লেনদেন সংগঠিত হলো তার বর্ণনা বা বিবরণ ওই জাবেদা ডেবিট ক্রেডিটের নিচেই লিখে দেওয়া হয়। তৃতীয় খতিয়ান পৃষ্ঠা। জাবেদার মধ্যে খতিয়ান পৃষ্ঠা থাকে যা সাধারণভাবে ব্যবহৃত হয় না, তবে বড় বড় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা কোম্পানির ক্ষেত্রে দ্রুত খুঁজে পাওয়ার বা দ্রুত বের করার জন্যই কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে। চতুর্থত ডেবিট। জাবেদার মধ্যে সঠিকভাবে ডেবিট বা গ্রহীতা লিখতে হবে। কে গ্রহণ করলো এবং কে প্রদান করলো এই বিষয়টি সঠিকভাবে উল্লেখ করতে হবে। পঞ্চমত ক্রেডিট। সঠিকভাবে গ্রহীতা লেখার পর সমপরিমাণ অর্থ ক্রেডিট ঘরে অর্থাৎ দাতার ঘরে লিখতে হবে। এখন আসি জাবেদার অন্যান্য নাম। মেনশন দ্য ভেরিয়াস নেমস অফ জার্নাল। জার্নালকে অনেকগুলো নামে আমরা ডাকতে পারি। নাম্বার 1, বুকস অফ প্রাইম এন্ট্রি, প্রাথমিক হিসাবের বই। ডে বুক, দৈনিক হিসাবের বহি। বুকস অফ অরিজিনাল এন্ট্রি, মৌলিক হিসাবের বহি। বুকস অফ ফার্স্ট এন্ট্রি, প্রাথমিক পর্যায়ের বহি। সাবসিডিয়ারি বুকস, সাহায্যকারী বহি। রেকর্ড বুকস, রেকর্ড হিসাবের বহি। মেইন বুকস অফ অ্যাকাউন্টস, প্রধান হিসাবের বহি। টেম্পোরারি বুকস, অস্থায়ী হিসাবের বহি। জাবেদা কিন্তু একটি অস্থায়ী হিসাবের বহি, কোনো স্থায়ী হিসাবের বহি নয়। যদিও কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে দাতা গ্রহীতায় বিশ্লেষণ করে দিনের ক্রমানুসারে মৌলিকভাবে এবং প্রথম পর্যায়ে জাবেদায় লেখা হয়, তবুও এটি কিন্তু হিসাবের কোনো পার্মানেন্ট বা চূড়ান্ত বহি নহে। এটি একটি হিসাবের প্রাথমিক হিসাবের বহি। এখন আসি জাবেদার শ্রেণী বিভাগ। জাবেদার কি কোনো শ্রেণী বিভাগ নেই? অবশ্যই শ্রেণী বিভাগ আছে। ক্লাসিফিকেশন অফ জার্নাল। কোনো লেনদেন সংগঠিত হলে কোন শ্রেণীর মধ্যে সেটি অন্তর্ভুক্ত করতে হবে সেটা জাবেদা তৈরি করলেই আমরা বুঝতে পারবো এবং জাবেদার মাধ্যমে ওই লেনদেনের শ্রেণীবিভাগ বিভক্ত হয়ে যাবে। নাম্বার 1, সেলস বুক, বিক্রয় বহি। যেটি বিক্রয় সংক্রান্ত লেনদেন সেটি বিক্রয় বহিতে অন্তর্ভুক্ত হবে। পারচেজ বুক, ক্রয় সংক্রান্ত সকল লেনদেন ক্রয় হিসেবের বহিতে অন্তর্ভুক্ত হবে। রিটার্ন আউটওয়ার্ড বুক অর্থাৎ ক্রয় ফেরত বহি। যদি ক্রয় করার পরে কোনো পরিমাণ পণ্য খারাপ আসে, উদাহরণস্বরূপ আমরা 10 বস্তা সিমেন্ট ক্রয় করলাম, কিন্তু দেখা গেল যে 10 বস্তা সিমেন্টের মধ্যে
1 বস্তা সিমেন্ট জমাট বাঁধানো আছে, সেক্ষেত্রে এই ক্রয়কৃত সিমেন্ট 1 বস্তা ফেরত দিতে হবে। এটি ক্রয় ফেরত হিসাবের মধ্যেই অন্তর্ভুক্ত হয়। তারপরে রিটার্ন ইনওয়ার্ড বুক, বিক্রয় ফেরত বহি। অর্থাৎ আমরা যখন ব্যবসা পরিচালিত করব, আমরা কিন্তু পণ্য বিক্রয় করব, কিন্তু পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোনো খারাপ পণ্য ক্রেতার কাছে যেতেই পারে। সেক্ষেত্রে ক্রেতা যদি কোনো বিক্রিত পণ্য ফেরত দিয়ে যায়, তবে সেটি এই বিক্রয় ফেরত বহি বা আন্তঃফেরত, বিক্রয় ফেরতকে কিন্তু আমরা আন্তঃফেরত বলি এবং ক্রয় ফেরতকে অন্য নামে বহি ফেরত নামে অভিহিত করা হয়। এই বিক্রয় ফেরতকে আন্তঃফেরত বহিতে লিপিবদ্ধ করা হয়। বিলস রিসিভেবল বুক, প্রাপ্য বিল বহি। আমরা পণ্য সরবরাহের ক্ষেত্রে দেনাদারের কাছে যদি কোনো পাওনা টাকা পেয়ে থাকি, তবে তার অনুকূলে একটি বিল সাবমিট করি, এই বিলকে বলা হয় প্রাপ্য বিল। অনুরূপভাবে প্রদেয় বিল, অর্থাৎ পাওনাদারের কাছে যদি কোনো বিল পেয়ে থাকে, তিনি আমাদের কাছে যে বিল সাবমিট করেন সেটিকে বলা হয় প্রদেয় বিল। এরপরে আছে ক্যাশ বুক। উপরোক্ত যে সমস্ত জাবেদার শ্রেণীবিভাগ আলোচনা করা হলো, ওগুলোর পরেও নগদান বহি বলি একটি শ্রেণীবিভাগ আছে, যে সকল নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন যে হিসেবের বইয়ে লিপিবদ্ধ করা হয় সেটাকে ক্যাশ বুক বলা হয়। ক্যাশ বুক নামে একটি আলাদা চ্যাপ্টারও কিন্তু আছে, সেটি 7ম অধ্যায়ে, আমরা সেটি নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই ক্যাশ বুকও কিন্তু জাবেদার একটি শ্রেণীবিভাগ। 1 হইতে 7 নম্বর পর্যন্ত জাবেদার শ্রেণীবিভাগে যদি কোনো লেনদেন সংগঠিত হয়ে সেটির মধ্যে বিভক্তিত না হয়, তবে সেটি 8ম নম্বর অর্থাৎ জার্নাল প্রপারের মধ্যে লিপিবদ্ধ হয়। যেমন ধরেন বেতন প্রদান করা হলো, বেতন প্রদান, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এটির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয় না। সুতরাং বেতন প্রদান জার্নাল প্রপার অর্থাৎ সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদার মধ্যেই অন্তর্ভুক্ত হয়। যেমন বাড়ি ভাড়া প্রদান করা হলো অথবা কুরিন প্রদান করা হলো, এই বিষয়গুলো জার্নাল প্রপারের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখন আসি, আমি এখানে একটি অঙ্ক দেখিয়েছি। 2006 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব শাফিন 1 লক্ষ টাকা ও 50,000 টাকা যন্ত্রপাতি নিয়ে কারবার আরম্ভ করলেন। 2006 সালের জানুয়ারি মাসে শাফিন আরও নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত করেছেন। নাম্বার 1, জানুয়ারি মাসের 2 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। 5 তারিখে আলমের নিকট মাল ক্রয় করা হলো, নগদে বিক্রয়। অফিসে একটি আলমারি ক্রয় করা হলো, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, হারুনের নিকট ঋণ গ্রহণ করা হলো, অনাদায়ী দেনা ধার্য করা হলো। জানুয়ারি 30 তারিখে চেকের মাধ্যমে বাড়ি ভাড়া পরিশোধ করা হলো। এখন আমরা দেখি এটি কিভাবে করা হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যখন অংশগ্রহণ করবে, তখন আমি যে অঙ্কটি দেখাবো তার একটি বই পাশাপাশি রাখার চেষ্টা করবে, অথবা পাশাপাশি সমস্যাটা দেখা গেলে এই অঙ্কটা সমাধান করা খুবই সুবিধা হয়। যেমন নগদ 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি 50,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এই দুইটা হিসাব মিলে 1,50,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা প্রদান করা হলো, যেহেতু নগদে ও যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। 2 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হয়েছে, এটা জানুয়ারির 2 তারিখ।
সোনালী ব্যাংকে হিসাব খোলা হয়েছে সোনালী ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। 5 তারিখে আলমের নিকট, এখানে আলমের নিকট হতে মাল ক্রয়, আলমের নিকট হতে মাল ক্রয়, না আলমারি ক্রয় দেখা যাচ্ছে এখানে, আলমারি ক্রয়, আলমারি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদে আলমারি ক্রয় করা হয়েছে 60,000 টাকা। অবচয় ধার্য করা হলো অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আঠারো তারিখে হারুনের নিকট ঋণ গ্রহণ, নগদান হিসাব ডেবিট, হারুনের ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ঋণ নেওয়া হয়েছে, ব্যবসায়ের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং ঋণ দায় হিসেবে গৃহীত হয়েছে। অনাদায়ী দেনা ধার্য করা হলো, দেনাদারের নিকট যে পরিমাণ পণ্য আদায় হওয়ার সম্ভাবনা থাকে না তাকে অনাদায়ী দেনা বলে। অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী দেনা ধার্য করা হয়েছে। 30 তারিখ বাড়ি ভাড়া চেকে প্রদান করা হয়েছে, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অনাদায়ী দেনা কাকে বলে এটির একটি ব্যাখ্যা প্রদান করি। উদাহরণস্বরূপ বলা যায় যে মিস্টার রহিমের নিকট আমরা 8,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করলাম, তাহলে এখানে দাঁড়ায় মিস্টার রহিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু রহিমের নিকট বাকিতে বিক্রয় করলাম 8,000 টাকা, রহিম এখানে দেনাদার। এই রহিমের নিকট 8,000 টাকার পণ্য যে বিক্রয় করা হলো, 8,000 টাকার মধ্যে তিনি 1,000 টাকা আর পরিশোধ করছেন না, সেই ক্ষেত্রে এই 1,000 টাকা অনাদায়ী দেনা বলে বিবেচিত হবে। এখানে আমি আরও একটি উদাহরণ দেখিয়েছি, যেটি 2005 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মিস্টার রহমান নগদ 50,000 টাকা 28,000 টাকার পণ্য নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 1 তারিখে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো 20,000 টাকা। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, কারণ সোনালী ব্যাংক টাকাটি গ্রহণ করেছে আর আমাদের টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এই দাতা গ্রহীতা কিন্তু আমি গত ক্লাসের দাতা গ্রহীতা নির্ণয়ের স্বর্ণসূত্রের মাধ্যমে বের করছি। জানুয়ারি মাসের 3 তারিখে মাল ক্রয় নগদে 6,000 টাকা এবং বাকিতে 4,000 টাকা। নগদে যখন মাল ক্রয় করা হবে, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু বাকিতে যখন ক্রয় করা হবে, মাল ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। হানিফের নিকট মাল বিক্রয়, এখানে নাম উল্লেখ আছে, নগদ কথার কোনো উল্লেখ নাই, তাহলে হানিফ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 3,500 টাকা। 15 তারিখে বিবিধ দেনাদারের উপর 1,200 টাকা আদায়যোগ্য নয়, তাহলে এটি কিন্তু কুরিন, কুরিন হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। 18 তারিখে বাড়ি ভাড়া নগদে পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ক্রেডিট। 24 তারিখে বিক্রয়কর্মী তুহিনকে চেকে 800 টাকা বেতন দেওয়া হলো। এখানে তাকে বেতন দেওয়া হলো, বেতন একটি নামিক হিসাব। নামিক হিসেবের ব্যাখ্যায় কি বলা হয়? সকল ধরনের খরচ ও ক্ষতি ডেবিট, সকল ধরনের আয় ও লাভ ক্রেডিট। এখানে বেতন দেওয়া খরচ না ক্ষতি? আমরা কি মনে করি? বেতন দেওয়াকে আমরা অনেকেই ক্ষতি বলে মনে করে থাকি, কিন্তু বেতন দেওয়া
খরচ, কারণ বেতনের বিনিময়ে আমরা সুবিধা নিয়ে থাকি, সুবিধা সার্ভিস নিয়ে থাকি, সেই কারণে বেতন দেওয়া খরচ, বেতনকে খরচ বলে বিবেচনা করা হয়। এরপরে আসতেছে ব্যাংক হতে উঠানো হলো। ব্যাংক হতে কি প্রয়োজনে উঠানো হলো, কি ব্যক্তিগত প্রয়োজনে উঠানো হলো, কি কারবার প্রয়োজনে উঠানো হলো, এ বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে কোনো উল্লেখ নেই। যেহেতু সুস্পষ্টভাবে এখানে কোনো উল্লেখ নেই, সেহেতু এটিকে ব্যক্তিগত উত্তোলন বলেই ধরা হবে। উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করলে এই বিষয়টি সমাধান হয়ে যাবে। অথবা যদি ব্যাখ্যা দেওয়া হয় যে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, সেক্ষেত্রেও কিন্তু এটি হবে, কারণ আমরা ব্যাখ্যা দিব যে এটি কারবারের প্রয়োজনেই উত্তোলন করা হয়েছে। এই দিক বিবেচনা করলেই বুককিপিং কিন্তু একটি সামাজিক বিজ্ঞান, কারণ এখানে সুস্পষ্ট ব্যাখ্যা না থাকার কারণে ব্যক্তিগত উত্তোলন ধরলেও বিষয়টি হয়ে যাচ্ছে, এবং সুস্পষ্ট ব্যাখ্যা না থাকার কারণে এটি কারবার প্রয়োজনে উত্তোলন ধরলেও কিন্তু বিষয়টির সমাধান হয়ে যাচ্ছে। এই দিক বিবেচনা করলেই বুককিপিং কিন্তু একটি সামাজিক বিজ্ঞান। এখানে আরেকটি জিনিস জনাব এনায়েত করিম 2009 সালের জানুয়ারি মাসে 20,000 টাকা এবং 25,000 টাকার পণ্য নিয়ে কারবার শুরু করলেন। এটির সমাধান করলে কি দেখা যায়? নগদান হিসাব ডেবিট এবং পণ্যদ্রব্য হিসাব ডেবিট, এই দুইটি টাকা যদি ডেবিট করা হয় তাহলে 20 আর 25 45,000 টাকা ডেবিট হচ্ছে। পক্ষান্তরে 45,000 টাকার মূলধন, ইনায়েত করিমের মূলধন 45,000 টাকা ক্রেডিট হচ্ছে। এখানে ব্যাখ্যা কি হবে? যেহেতু জনাব এনায়েত করিম নগদ 20,000 টাকা এবং 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করেছেন। দ্বিতীয়, জানুয়ারি মাসের 5 তারিখে কালামের কাছ থেকে পণ্য ক্রয়। এখানে কালামের কাছ থেকে যে পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু এটি নগদে ক্রয় করা হয়েছে কি বাকিতে ক্রয় করা হয়েছে, কোনো ধরনের উল্লেখ এই অঙ্কে দেখা যায় না। এই ক্ষেত্রে আমরা যেহেতু নাম উল্লেখ আছে কালামের নিকট পণ্য ক্রয়, সুতরাং এটিকে বাকিতে ক্রয় বলে ধরে নেওয়া হবে, কারণ বাকির ক্ষেত্রে ক্রেতার নাম পরিচয়ের প্রয়োজন পড়ে না। কারণ আমি যদি বাস টার্মিনালে গিয়ে 5 টাকার একটি পান বাকি চাই, তাহলে দেখা যাবে যে আমাকে পরিচয় না থাকার কারণে 5 টাকার পানও কেউ প্রদান করবে না, কারণ এক্ষেত্রে ওই পান বিক্রেতার সাথে জিয়াউল হকের কোনো পূর্ব পরিচয় না থাকার কারণে 5 টাকারও বাকি পাওয়া যাবে না। পক্ষান্তরে আবার নাম পরিচয় জানা থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ টাকাও বাকিতে গ্রহণ করা হয় দোকান থেকে। সুতরাং বাকির ক্ষেত্রে নাম পরিচয় অত্যন্ত জরুরি। এখানে নগদ কথার উল্লেখ নেই, সুতরাং এটিকে আমরা বাকিতে ক্রয় বলেই বিবেচনা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই বিষয়টিকে উপস্থাপন করব? এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, কালামের হিসাব ক্রেডিট বলে বিবেচিত হবে। নিচে ব্যাখ্যা হবে, যেহেতু কালামের নিকট নগদে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। জানুয়ারির 10 তারিখ রাহাতের নিকট নগদে পণ্য বিক্রয়। আমি 5 তারিখের বিষয়টিতে উল্লেখ করেছি কালামের কাছ থেকে পণ্য ক্রয়, কিন্তু 10 তারিখে উল্লেখ করেছি রাহাতের নিকট নগদে পণ্য বিক্রয়। যখন রাহাতের নিকট নগদে পণ্য বিক্রয় করা হবে, সেক্ষেত্রে রাহাত কথাটির কোনো মূল্য নেই। নগদে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে, এখানে আর রাহাতকে কোনো বিবেচনা করা হবে না। তো সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব
ক্রেডিট বলে বিবেচনা করা হবে। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো। এখানে জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো, এটি একটি নামিক হিসাব। নামিক হিসাব। জীবন বীমার প্রিমিয়াম যখন প্রদান করা হয়েছে, বীমার প্রিমিয়াম হিসাব ডেবিট এবং এখানে নগদে কি চেকে প্রদান করা হয়েছে এই বিষয়টির কোনো উল্লেখ নেই। সুতরাং জীবন বীমার প্রিমিয়াম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট বলে বিবেচনা করা হবে। এখন আসতেছে ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে পণ্য উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয় হয়। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হইতে পণ্য উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট টু ক্রয়, কারণ পণ্য উত্তোলন করা হলে মালিক ক্রয়কৃত পণ্য হতে পণ্যটি উত্তোলন করছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের আসবাবপত্রের ব্যবসা আছে, উক্ত আসবাবপত্রের ব্যবসা থেকে আমরা আমাদের বাড়ির জন্য 5টি চেয়ার বাড়িতে নিয়ে গেলাম। তো যখন আমি 5টি চেয়ার বাড়িতে নিয়ে গেলাম, আমি 100টি চেয়ার ঢাকার থেকে কিনে নিয়ে এসেছি, তার থেকেই কিন্তু আমি 5টি চেয়ার কিনে নিয়ে গেছি। সেজন্য উত্তোলন হিসাব ডেবিট টু আমার ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। জানুয়ারি মাসের 30 তারিখে দেখা যাচ্ছে কল কবজার অবচয় ধার্য করা হয়েছে। কল কবজার অবচয় ধার্য করা হলে কল কবজার মূল্য কিন্তু কমে যায়। সেক্ষেত্রে অবচয় হিসাব ডেবিট এবং কল কবজা হিসাব ক্রেডিট। অবচয় নামে শেষের দিকে একটি চ্যাপ্টারও আছে, সেই সময় কিন্তু আমরা অবচয়ের বিভিন্ন ব্যাখ্যা এবং বিশ্লেষণ পড়ানো হবে। তবুও আমি একটু ধারণা দিয়ে রাখছি যে অবচয় কাকে বলে। অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত কারণে উক্ত সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যের যে হ্রাস ঘটে তাকে সহজ কথায় অবচয় বলে। অবচয় শব্দটির ইংলিশ হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন শব্দটি ল্যাটিন শব্দ ডিপ্রেটিয়াম শব্দ হতে এসেছে। এখানে ল্যাটিন ডি হচ্ছে হ্রাস পাওয়া এবং প্রেটিয়াম শব্দের অর্থ মূল্য। সহজ কথায় আমরা এখন বলতে পারি যে কল কবজার মূল্য হ্রাস পাওয়াই হলো কল কবজার অবচয়। এই অবচয়ের মাধ্যমে কি করা হয়? এই অবচয়ের মাধ্যমে প্রতি বছর দেখা গেল, আমি এটিকে উদাহরণ ধরি একটি জিনিস বলবার চেষ্টা করছি যে একটি কল কবজা দেখা গেল যে আমরা 1 লক্ষ টাকায় ক্রয় করেছি। এই কল কবজাটি দেখা গেল যে 20 বছর আছে আয়ুষ্কাল। তাহলে সহজ কথায় 20 বছর আয়ুষ্কাল হলে 1 লক্ষ টাকায় ক্রয় করা হলে 1 লক্ষ টাকাকে 20 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে প্রতি বছর অবচয় হবে 5,000 টাকা। কি হবে? প্রতি বছর 5,000 টাকা করে অবচয় ধার্য করা হলে এই 5,000 টাকা করে অবচয় অন্য অ্যাকাউন্টে সরিয়ে রাখা হবে এবং 20 বছর পর এই কল কবজাটি পুনরায় আবার ওই অবচয়ের টাকা দিয়ে আবার ক্রয় করা যাবে, অথবা পুনঃস্থাপন করা যাবে, অথবা মেরামত করা যাবে। এই জিনিসগুলো করা যাবে। একটি বিষয় এখানে বিবেচনা করতে হবে যে 20 বছর পরে হয়তো ওই কল কবজায় 1 লাখ টাকায় আর পাওয়া যাবে না, তবুও অবচয়ের সহজ সরল পদ্ধতি মতে 20 বছর পর এই 1 লক্ষ টাকা ওই কল কবজার টাকাটা অন্য অ্যাকাউন্টে জমাকৃত থাকবে, যা দিয়ে ওই কল কবজা মেরামত এবং পুনঃস্থাপন করা যাবে। এটি হলো অবচয়ের সহজসাধ্য নিয়ম। এখন আসেন জানুয়ারির 31 তারিখে অফিস কর্মচারীর বেতন প্রদান করা হলো। বেতন প্রদান একটু আগেও আমি বলেছি, বেতন প্রদান খরচ না ক্ষতি।
বেতন প্রদান হলো খরচ, কারণ বেতনের বিনিময়ে আমরা কর্মচারীর নিকট সেবা গ্রহণ করে থাকি, সেবার বিনিময়ে আমরা অর্থ প্রদান করে থাকি, সেই কারণে বেতন প্রদান করা হলো নামিক হিসাব। আর নামিক হিসাবের দাতা গ্রহীতা নির্ণয়ের যে সহজ পদ্ধতি সেটি হলো সকল খরচ ও ক্ষতিকে ডেবিট এবং আয় ও লাভকে ক্রেডিট করতে হয়। সেই সূত্র মতে বেতন হিসাব ডেবিট এবং এখানে বেতন নগদ প্রদান করছে কি চেকে প্রদান করছে তার উল্লেখ না থাকার কারণে এটিকে নগদে বেতন প্রদান করা ধরা হলো। অতএব বেতন প্রদান হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই চ্যাপ্টারে আমি ওই অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করেছি। নিচে 5টি জাবেদার সমস্যা উল্লেখ করা হলো, এটি বাড়ির কাজ হিসেবে করবে। এক প্র্যাকটিক্যাল কাজের জন্য একটি খাতা তৈরি করবে, উক্ত খাতার মধ্যে এই বাড়ির কাজগুলো করবে এবং কোভিড পরিস্থিতির উন্নতি হলে ইনস্টিটিউট খুললে উক্ত প্র্যাকটিস সময়ে স্বাক্ষর করিয়ে নিলেই হবে। এখন আমি ব্যবহারিক কাজগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। এই অঙ্কের ভিতর জনাব রহিম 2011 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা এবং 25,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। তাহলে এখানে জাবেদা দাঁড়ায় নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু জনাব রহিম নগদ 1 লক্ষ টাকা এবং আসবাবপত্র 25,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করেছেন। জানুয়ারি মাসের 2 তারিখে কামালের নিকট নগদে মাল ক্রয়। একটু আগে আমরা কালামের নিকট বাকিতে ক্রয় সম্পর্কে আলোচনা করেছি। এই অঙ্কে দেখা যাচ্ছে কামালের নিকট নগদে মাল ক্রয়। যখন কামালের নিকট নগদে মাল ক্রয় করা হবে 20,000 টাকা, তখন কামাল কথাটির কোনো মূল্য নেই। নগদে ক্রয়ের ক্ষেত্রে নগদের দাম বেশি, ব্যক্তির নাম পরিচয়ের কোনো প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারির 7 তারিখে কারবার হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। কারবার হতে কি প্রয়োজনে উত্তোলন করা হয়েছে? ব্যক্তিগত প্রয়োজনে নাকি কারবার প্রয়োজনে? এই কথাটি সুস্পষ্ট কোনো উল্লেখ নাই। অতএব উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ধরে যদি ব্যাখ্যা দেওয়া হয় যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে, তবে এটির সমাধান হয়ে যাবে। জানুয়ারির 10 তারিখ বাকিতে মাল বিক্রয় করা হলো। এখানে বাকিতে মাল বিক্রয় করা হয়েছে 15,000 টাকা, কিন্তু বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তির নাম বা পরিচয় কোনোই উল্লেখ নাই। সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টিকে কিভাবে উপস্থাপন করব? বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার সৃষ্টি হয়, তাহলে এখানে জিনিসটি দাঁড়াবে বিবিধ দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এই বিবিধ দেনাদার নাম না থাকলে আমরা বিবিধ দেনাদার হিসাবেই লিখব, কারণ বিবিধ দেনাদার হলে তার কাছে আমরা এখন টাকা না পাই, পরে কিন্তু পাবো, তিনি আমাদেরকে টাকা প্রদান করবেন। জানুয়ারির 14 তারিখে যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো। এটি একটি নামিক হিসাব বলে বিবেচনা করা হয়। অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে যেহেতু যন্ত্রপাতির অবচয় ধার্য করা হয়েছে। পণ্য ক্রয় করা হলো 18 তারিখ জানুয়ারি মাসে, পণ্য ক্রয় করা হলো। এখানে পণ্য ক্রয় করা নগদে বা বাকিতে কোনো বিষয়েরই উল্লেখ নেই। সেই ক্ষেত্রে আমরা বিষয়টিকে কিভাবে সমাধান করব? এখানে পণ্য ক্রয় করা হলো, যেহেতু নগদ কথার উল্লেখ নেই,
সেহেতু আমরা এটাকে বাকিতে ক্রয় বলে উল্লেখ করব, কিন্তু বাকিতে ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তির নামও এখানে উল্লেখ নেই। সেই ক্ষেত্রে পণ্য ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট করে হিসেবের খাতায় লিপিবদ্ধ করা হলে বিষয়টি সঠিকভাবে সমাধান হয়ে যাবে। জানুয়ারির 20 তারিখ বিক্রিত মাল ফেরত আসলো। যা একটু আগে আমরা জাবেদার শ্রেণীবিভাগে দেখছি রিটার্ন ইনওয়ার্ড এবং রিটার্ন আউটওয়ার্ড, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। তো যেমন ক্রয় করে আনলে যদি কোনো পণ্য আমাদের কাছে খারাপ আসে তবে আমরা ফেরত দেই, সেটি হলো ক্রয় ফেরত। তেমনিভাবে পণ্য বিক্রয় করার পরে ক্রেতার কাছে যদি কোনো পণ্য খারাপ যায়, ক্রেতাও আমাদের কাছে ফেরত দিয়ে যায়, সেটি হলো বিক্রয় ফেরত। যেহেতু এখানে কোনো নামের উল্লেখ নেই, বিক্রিত পণ্য ফেরত আসলো, সেক্ষেত্রে আন্তঃফেরত হিসাব ডেবিট অথবা বিক্রয় ফেরত হিসাব ডেবিট টু বিবিধ দেনাদার করলেই বিষয়টির সমাধান হবে। জানুয়ারি মাসের 25 তারিখে দেখা যাক চেকের মাধ্যমে বেতন প্রদান করা হলো। এখানে চেকের মাধ্যমে বেতন প্রদান করা হয়েছে। চেকের মাধ্যমে বেতন প্রদান করা হলো, সেক্ষেত্রে বেতন হিসাব ডেবিট, চেক দেওয়ার কারণে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 30 তারিখে খাজনা পরিশোধ করা হয়েছে। খাজনাও একটি নামিক হিসাব, খাজনা একটি খরচ হিসেবে বিবেচনা করা হয়, অতএব খাজনা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে চেক বা ব্যাংক এই সমস্ত উল্লেখ না থাকার কারণে এটিকে নগদে পরিশোধিত বলে বিবেচনা করা হয়েছে। ব্যবহারিক উদাহরণ 2-এ যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করেছি সেগুলো একটু দেখা যাক। 2007 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ মূলধন 1 লক্ষ টাকা নিয়ে কারবার শুরু করলেন। এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জানুয়ারির 2 তারিখে রূপালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো, রূপালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 8 তারিখে শাকিলের কাজ হতে নগদ মূল্যে পণ্য ক্রয় করা হলো 8,000 টাকা। এখানে শাকিলের কাছ থেকে নগদ মূল্যে পণ্য ক্রয় করার অর্থ হলো শাকিলের এখানে প্রয়োজন নাই, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করলেই অঙ্ক হয়ে যাবে। জানুয়ারি মাসের 12 তারিখে নগদ বিক্রয় 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করলেই হয়ে যাবে, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হইতে উত্তোলন করা হলো 5,000 টাকা। ব্যবসায়ী তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা গ্রহণের প্রয়োজন পড়তেই পারে। তো ব্যবসায়ী তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের ব্যাংক হইতে যদি টাকা উত্তোলন করেন, সেই ক্ষেত্রে হিসাবটি কেমন দাঁড়ায়? এখানে উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে, যেহেতু ব্যবসায়ী তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করেছেন। আবার একটু পরেই বলা আছে ব্যবসায়িক প্রয়োজনে জাহিদের কাজ হইতে ঋণ পাওয়া গেল। আমরা জাহিদের নিকট হতে যখন ঋণ নিলাম তখন ব্যবসায়ের অর্থ কিন্তু বেড়ে গেল। এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, জাহিদের ঋণ হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যবসায়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্য পক্ষে ব্যবসায় জাহিদের নিকট দায় বেড়ে গেছে। জানুয়ারি মাসের 25 তারিখ বিজ্ঞাপনের টাকা চেকের মাধ্যমে দেওয়া হলো। ব্যবসায়ের প্রয়োজনে ব্যবসায়ীর বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়েছে, সেটি বিলবোর্ডের মাধ্যমে হোক, সেটি হ্যান্ডবিলের মাধ্যমে হোক, সেটি রেডিও টেলিভিশনের মাধ্যমে হোক, আমরা প্রতিনিয়ত ব্যবসায়ের বিজ্ঞাপন দেখে থাকি। এই বিজ্ঞাপন খরচটাও কিন্তু ব্যবসায়ের একটি খরচ বলে বিবেচনা করা হয়, এটিকে ক্ষতি বলে ধরা হয় না। এই বিজ্ঞাপনের টাকা যখন চেকের মাধ্যমে পরিশোধ করা হবে তখন বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করলেই এই সমস্যার সমাধান হবে।
30 তারিখে জানুয়ারি মাসের উপভাড়াটিয়া হতে উপভাড়া পাওয়া গেল। প্রথমে আমরা জানি উপভাড়াটিয়া কাকে বলে। ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনার জন্য যে স্থানটি ভাড়া নিয়ে থাকেন সেই ভাড়া অংশের কিয়দংশ যদি তিনি অন্য পক্ষকে আবার ব্যবসা করার জন্য ভাড়া দিয়ে থাকেন, তবে ওই যে অংশটুকু তিনি পুনরায় অন্যকে ভাড়া দিলেন সেটিকে বলা হবে উপভাড়া। এখানে একটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি উল্লেখ করলে সুস্পষ্টভাবে বোঝা যাবে। যেমন আমি একটি স্পেস টি স্টল করার জন্য ভাড়া নিলাম 4000 টাকায়, কিন্তু আমি 4000 টাকায় ভাড়া নেওয়ার পর এই 4000 টাকার স্পেসটির সামনে আমি একজনকে মিস্টার ওয়াইকে 500 টাকায় একটি পানের দোকান ধরার জন্য ভাড়া দিলাম। তাইলে এই পান দোকানদার আমার ব্যবসায়ের ক্ষেত্রে উপভাড়াটিয়া। এটি ব্যবসায়ের একটি আয় এবং নগদান হিসাব ডেবিট এবং উপভাড়া হিসাব ক্রেডিট করলে এই সমস্যার সমাধান হবে। ব্যবহারিক উদাহরণ 3-এ আমরা যেভাবে এই সমস্যাটির সমাধান করব তা একটু নজর দেয়া যাক। 2019 সালের জানুয়ারি মাসে জনাব কামাল নগদ 1 লক্ষ টাকা, এর মধ্যে 50,000 টাকা নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকার যন্ত্রপাতি, 25,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করলেন। এক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট, 3টি ডেবিট হবে। 1 নগদান হিসাব, 2 যন্ত্রপাতি হিসাব, 3 আসবাবপত্র হিসাব। এই 3টি হবে ডেবিট এবং এই 3টি টাকার যোগফল হবে জনাব কামালের মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ব্যাখ্যা হবে, যেহেতু জনাব কামাল নগদ 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করেছেন। জানুয়ারি মাসের 3 তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করলে এটির সমাধান হবে। জানুয়ারি মাসের 5 তারিখে নগদ মূল্যে পণ্য ক্রয়। যেহেতু নগদ মূল্যে পণ্য ক্রয়, সেহেতু এখানে হবে নগদান ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে, যেহেতু নগদে ক্রয় করা হয়েছে। রহিমের নিকট পণ্য বিক্রয়, এখানে কোনো নগদ কথার উল্লেখ নাই, সেক্ষেত্রে রহিম হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা হবে, যেহেতু রহিমের নিকট বিক্রয় করা হয়েছে। ব্যাংক হতে উত্তোলন করা হলো। ব্যাংক হতে কি প্রয়োজনে উত্তোলন করা হয়েছে এর ব্যাখ্যা এখানে সুস্পষ্ট নাই। সুতরাং এটি যদি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করা হয় তাহলে হবে। আবার যদি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করা হয় তাহলেও হবে। ব্যাখ্যা শুধু ভিন্ন হবে। যদি নগদান হিসাব ডেবিট টু ব্যাংক করা হয় সেক্ষেত্রে ব্যাখ্যা হবে, যেহেতু কারবার প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। আর যদি উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক করা হয় তাহলে ব্যাখ্যা হবে উত্তোলন হিসাব ডেবিট টু ব্যাংক। ব্যাখ্যা হবে, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তাহলে এই সমস্যার সমাধান হবে। জানুয়ারি মাসের 15 তারিখে বিক্রিত মাল ফেরত আসলো। এটি কেউ যদি লেখে ক্রয় ফেরত হিসাব ডেবিট টু বিবিধ দেনাদার তাহলেও হবে। আবার কেউ যদি লেখে আন্তঃফেরত হিসাব ডেবিট টু বিবিধ দেনাদার, সেক্ষেত্রেও এই সমস্যার সমাধান হবে। জানুয়ারি মাসের 20 তারিখে বিজ্ঞাপন খরচ চেকে প্রদান করা হলো। বিজ্ঞাপন খরচ চেকে প্রদান করা হলো অর্থ ব্যবসায়ের যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি ব্যাংকের মাধ্যমে পরিশোধিত হয়েছে। এক্ষেত্রে ব্যাখ্যা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 25 তারিখে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। অবচয় হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট করলে এই সমস্যার সমাধান হবে। কর্মচারীর বেতন দেওয়া হলো। এখানে কর্মচারীর বেতন কিভাবে পরিশোধিত হয়েছে
তার সুস্পষ্ট ব্যাখ্যা নাই। সেক্ষেত্রে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করলে সমস্যার সমাধান হবে। জানুয়ারি মাসের 1 তারিখে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য করা হলো, এটি একটি খরচ, এটি ব্যাংকে পরিশোধিত হয়েছে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট টু ব্যাংক, অর্থাৎ আমার যে ব্যাংকে হিসাব আছে সেই হিসাবের কারণে, ব্যাংক সংবৎসরে হিসাব রাখার কারণে কিছু খরচ ব্যাংক কেটে নিবে। এই ক্ষেত্রে আমার ব্যাংক হিসাবে টাকা ক্রেডিট হবে, অর্থাৎ ব্যাংকের টাকা কিছু কমে যাবে। অন্যপক্ষে ব্যাংক আবার সুদও দিয়ে থাকে, যদি সুদ দিয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হয়। এই ক্ষেত্রে ব্যাংক চার্জ হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব হবে। এখন আসি ব্যবহারিক উদাহরণ 4-এর ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ আছে তার একটু সমাধানের দিকে নজর দেওয়া যাক। 2012 সালের জানুয়ারি 1 তারিখে জনাব রাজিন আহমেদ 2,25,000 টাকা, ইনি কিন্তু টাকাটা আগেই উল্লেখ করেছেন। এর মধ্যে 1,50,000 টাকা নগদ, পণ্যদ্রব্য 50,000 টাকা এবং আসবাবপত্র 25,000 টাকা। তাহলে নগদান হিসাব 1,50,000, পণ্যদ্রব্য 50,000 এবং আসবাবপত্র 25,000, মোট 2,50,000 টাকা। এই ক্রেডিট করলে নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য হিসাব ডেবিট অথবা ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, এই 3টি টাকা মূলধন হিসাব ক্রেডিট 2,25,000 টাকা করলেই সমাধান হয়ে যাবে। জানুয়ারি মাসের 5 তারিখে সাব্বির আহমেদের নিকট পণ্য ক্রয়, এখানে ক্রয় হিসাব ডেবিট এবং সাব্বির আহমেদকে ক্রেডিট করতে হবে। কারণ ব্যাখ্যা হবে, যেহেতু সাব্বির আহমেদের নিকট বাকিতে ক্রয় করা হয়েছে। জানুয়ারি মাসের 10 তারিখে ধারে পণ্য বিক্রয় 1,75,000 টাকা এবং নগদে 25,000 টাকা। তাহলে ধারে যে পণ্য বিক্রয় করা হয়েছে 1,75,000 টাকা এবং নগদের তো উল্লেখ আছেই, তাহলে হবে নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, বিবিধ দেনাদার হিসাব 1,75,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। 1,75,000-এর সাথে 25,000 টাকা যোগ করে বিক্রয়কে ক্রেডিট করতে হবে। জানুয়ারি মাসের 12 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 3 লক্ষ টাকা। জানুয়ারি মাসের 16 তারিখে মণিহারি দ্রব্য ক্রয়, ব্যবসায়ের প্রয়োজনে কাগজ, কালি, কলম, স্টেপলার, পেন্সিল, রাবার এই সমস্ত মণিহারি দ্রব্য ক্রয়ের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে মণিহারি দ্রব্য ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব করলেই এই সমস্যার সমাধান হবে। জানুয়ারি মাসের 20 তারিখে সাব্বির আহমেদকে প্রদান, এখানে সাব্বির আহমেদ টাকা পেয়েছে, সাব্বির আহমেদ ডেবিট, আমাদের নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট করলেই হবে। জানুয়ারি মাসের 22 তারিখে কুঋণ ধার্য করা হলো। কুঋণ এবং একটু আগে আলোচনা করেছি অনাদায়ী দেনা, দুটি একই বিষয়। এখানে পুনরায় আর একটু উল্লেখ করতে চাই, বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যে পরিমাণ টাকা আদায় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেই পরিমাণ টাকাকেই আমরা কুঋণ বা অনাদায়ী দেনা বলে বিবেচনা করে থাকি। অর্থাৎ আমি যদি 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি 500 টাকা আর কখনোই আদায় করতে পারবো না, এই 500 টাকা কুঋণ বলে বিবেচিত হবে। এই ক্ষেত্রে কুঋণ হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, যেহেতু দেনাদারের কোনো নাম এখানে উল্লেখ নেই। জানুয়ারি মাসের 24 তারিখ আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। জানুয়ারি মাসের 25 তারিখ
দেনাদারের নিকট চেকে পাওয়া গেল। এখানে চেকে পাওয়া গেল, যদিও আমরা দেনাদারের নিকট চেকে পাই, আমরা চেক পেয়ে কিন্তু চেক নিয়েই খরচ করতে বা ক্যাশ করতে পারবো না, সঙ্গে সঙ্গে উক্ত চেকটিকে আমরা ব্যাংকে ভাঙানোর চেষ্টা করব। এই জন্য এখানে জাবেদা দাঁড়াবে নগদান হিসেব ডেবিট টু বিবিধ দেনাদার। জানুয়ারির 27 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট টু নগদান, যেহেতু নগদে প্রদান করা হয়েছে। 31 তারিখ চেকে বাড়ি ভাড়া হিসাব ডেবিট টু ব্যাংক, নগদে বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট টু ব্যাংক, নগদান হবে। নগদে প্রদান করলে নগদানকে ক্রেডিট করতে হবে। ব্যবহারিক উদাহরণ 5-এ যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি সেটি একটু নিয়ে এখন আলোচনা করছি। পহেলা মার্চ তারিখে নগদে 1,80,000 টাকা এবং 20,000 টাকার যন্ত্রপাতি নিয়ে কারবার আরম্ভ করলেন মিস্টার মানিক। তাহলে নগদান হিসাব ডেবিট 1,80,000, যন্ত্রপাতি হিসাব ডেবিট 20,000, এই দুইটি মিলে মানিকের মূলধন 2 লক্ষ টাকা ক্রেডিট করতে হবে, যেহেতু জনাব মানিক নগদে এবং যন্ত্রপাতি নিয়ে কারবার আরম্ভ করেছেন। মার্চ 3 তারিখ সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো, পূর্বের ন্যায় এটি হবে সোনালী ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। মার্চ 5 তারিখে পণ্য ক্রয় করা হলো, এখানে পণ্য ক্রয় করা হয়েছে নগদে কি বাকিতে সেটির সুস্পষ্ট কোনো উল্লেখ নেই, সুতরাং এটি বাকিতে ক্রয় ধরে হিসাব করতে হবে। পণ্য ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। মার্চ 8 তারিখে পণ্য বিক্রয় 15,000 টাকা, এখানেও নগদ কথার উল্লেখ না থাকার কারণে বাকি বলে বিবেচনা করা হবে, অতএব বিবিধ দেনাদার হিসাব ডেবিট, পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট করলেই সমস্যার সমাধান হবে। মার্চের 10 তারিখ পণ্য ফেরত আসলো। পণ্য ফেরত কখন আসে? যখন বিক্রয় করা হয় তখন কিন্তু পণ্য ফেরত আসে। তাইলে আমরা ধরি আন্তঃফেরত হিসাব ডেবিট টু বিবিধ দেনাদার, অর্থাৎ যার কাছে পণ্য বিক্রয় করা হয়েছে তিনি পণ্য ফেরত দিয়ে গেছেন। এটিকে আমরা অন্যভাবেও করতে পারি, বিক্রয় ফেরত হিসাব ডেবিট টু বিবিধ দেনাদার হিসাব করলেও এই সমস্যার সমাধান হবে। মার্চের 20 তারিখ অবচয় ধার্য করা হলো। অবচয় কার ধার্য করা হয়েছে এ বিষয়ে এখানে কোনো সুস্পষ্ট উল্লেখ নাই, অতএব সুস্পষ্ট উল্লেখ না থাকার কারণে অবচয় হিসাব ডেবিট টু যন্ত্রপাতি অথবা আসবাবপত্র, যেটি ধরা হোক এক্ষেত্রে উত্তর সঠিক হবে। মার্চের 25 তারিখ কমিশন প্রদান করা হলো। একটি ব্যবসায়ের ক্ষেত্রে কমিশন প্রদান করা হয়, আবার কমিশন পাওয়াও যায়। কোনো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমি কমিশন পেতে পারি, তেমনি ব্যবসায়ের ক্ষেত্রে আমি কমিশন দিয়েও থাকি। যদি কমিশন প্রদান করা হয় তাহলে কমিশন হিসাব ডেবিট, কারণ এই কমিশন একটি ব্যবসায়ের খরচ হিসেবে বিবেচিত হয়। সুতরাং কমিশন মানে কমিশন তো কমিশনে, ডিসকাউন্ট হচ্ছে বাটা, তো ডিসকাউন্টও যেমন প্রদান করা হয় আবার ডিসকাউন্ট তেমন পাওয়াও যায়। ডিসকাউন্ট এবং কমিশন দুটি ব্যবসায়ের খরচ বলে বিবেচিত হয়। এখানে কমিশন প্রদান করা হলে কমিশন হিসাব ডেবিট টু নগদান, অথবা বাট্টা প্রদান করা বা ডিসকাউন্ট প্রদান করা হলে বাট্টা হিসাব ডেবিট টু নগদান করে হিসেবের খাতায় লিপিবদ্ধ করা হলে এই হিসাবটি সঠিক বলে বিবেচিত হবে। এতক্ষণ আমরা এই 5টি সমস্যা ব্যবহারিক কাজ নিয়ে আলোচনা করলাম এবং জাবেদা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই সমস্যাগুলো বাসায় সমাধান করার চেষ্টা করবে এবং এগুলো একটি খাতায় লিপিবদ্ধ করলে এগুলো পরবর্তীতে স্বাক্ষর করিয়ে নিলেই প্র্যাকটিক্যাল যে কাজ আছে
সেটি প্র্যাকটিস হিসেবে বিবেচিত হয়ে এই সমস্যাগুলোর সমাধান আমরা সিগনেচার করে দেব। পরিশেষে এই কোভিড পিরিয়ডে সবাই আমরা ঘরে থাকি, সুস্থ থাকি এবং ঘরে থাকার পরেও যেন রেগুলার আমরা লেখাপড়া করি এবং আমাদের যে অনলাইনে লেসনগুলো দেওয়া হচ্ছে এই লেসনগুলো সমাধান বাসায় করার চেষ্টা করি, কারণ সামনে কিন্তু যে কোনো সময় কলেজ খুলে যাবে এবং পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে। তখন কিন্তু আমরা কোনো ধরনের কথাই বলতে পারবো না যে স্যার আমি বাড়িতে ছিলাম কি পড়িনি বা আমার এইগুলো নেট নেই। প্রায়শই একটি কথা বলতে শোনা যায় যে গ্রামে স্যার নেট নেই। তো এখন গ্রাম থেকে গ্রামান্তর নেট আছে। এই নেটের মাধ্যমে তোমরা এই সমস্যাগুলো এবং সমাধানগুলো বারবার দেখবা এবং বারবার বুঝার এখানে একটা সুবিধা আছে। ডাউনলোডের মাধ্যমে বারবার বিষয়টি শুনে এবং বারবার বিষয়টি বুঝে সমাধান করার একটা ব্যাপক সুবিধা আছে। এই বলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো বলে আমি বিদায় চাইছি। কি করবো জি ভাই?